ইরান তার সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে, শত্রুদের বিরুদ্ধে অকল্পনীয় প্রতিক্রিয়ার হুমকি দিচ্ছে। খোররাম শাহরে ১৩টি দেশীয়ভাবে তৈরি জাহাজ যুক্ত করার মাধ্যমে ইরান তার নৌবহরকে শক্তিশালী করেছে। শত্রুদের ক্রমবর্ধমান হুমকির প্রতিক্রিয়ায় ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি তাদের সামরিক প্রস্তুতি জোরদার করছে। এক বিবৃতিতে আইআরজিসি ইরানের সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সাথে সমন্বয় করে সামনের সারিতে সম্পূর্ণ প্রস্তুত থাকার উপর জোর দিয়েছে। আইআরজিসি নিশ্চিত করেছে যে তাদের বাহিনী সম্পূর্ণরূপে একত্রিত এবং ট্রিগারে আঙুল রেখে যে কোনো প্রতিকূল কর্মকাণ্ডের অকল্পনীয় প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। বিবৃতিতে আরও বলা হয়েছে, যে কোনো আগ্রাসনের বিপরীতে যথেষ্ট শক্তিশালী প্রতিশোধমূলক হামলা চালাবে। ইরানি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা ইরানের মর্যাদা ও সম্মানের নামে শেষ রক্তবিন্দু পর্যন্ত এই ভূমি রক্ষা করবে। তারা দেশের আঞ্চলিক অখণ্ডতা, স্বাধীনতা এবং নিরাপত্তা রক্ষার জন্য তাদের প্রস্তুতির উপর জোর দিয়েছে। সিএনএন এবং এক্সিওস উভয়ই জানিয়েছে, আলোচনা ভেঙে গেলে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলির বিরুদ্ধে দ্রুত সামরিক হামলার পরিকল্পনা তৈরি করছে। একজন ইসরায়েলি কর্মকর্তা এক্সিওসকে বলেছেন, একটি সফল হামলার জন্য কার্যকরী উইন্ডো শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে। এই হুমকির প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাতিসংঘের মহাসচিব এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ কে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে সতর্ক করে দিয়েছেন যে ইরান সম্ভাব্য ইসরায়েলি আক্রমণ থেকে রক্ষা পেতে তাদের পারমাণবিক উপকরণ স্থানান্তর করতে পারে। তিনি পুনর্ব্যক্ত করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং সম্পূর্ণরূপে আইএইএ সুরক্ষার সাথে সঙ্গতিপূর্ণ। জোর দিয়ে বলেন, ইরানের স্থাপনাগুলিতে নাশকতা বা আক্রমণের যে কোনো প্রচেষ্টার একটি চূড়ান্ত প্রতিক্রিয়ার মুখোমুখি হবে। একই চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলি আগ্রাসনকে উৎসাহিত করার জন্য ওয়াশিংটনকে দায়ী করেছেন। ইরান ইসরায়েলি সরকারের যে কোনো দুঃসাহসিকতার বিরুদ্ধে দৃঢ়ভাবে সতর্ক করে এবং এই সরকারের যে কোনো হুমকি বা বেআইনি কর্মকাণ্ডের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবে। ইরান তার সামুদ্রিক নৌবহরে ১৩টি স্থানীয়ভাবে নির্মিত জাহাজ যুক্ত করেছে। প্রতিরক্ষামন্ত্রীর উপস্থিতিতে দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী খোররাম শাহরে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। নতুন অন্তর্ভুক্ত জাহাজগুলির মধ্যে রয়েছে 4টি টাগবোট, প্রতিটি 1800 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন এবং 9টি উন্নত অনুসন্ধান ও উদ্ধার জাহাজ। দেশের সামুদ্রিক নিরাপত্তা এবং স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধির বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এগুলি আনুষ্ঠানিকভাবে ইরানের বন্দর ও সমুদ্র সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় উল্লেখ করেছে, নতুন জাহাজগুলি দেশীয়ভাবে বিকশিত কিছু সবচেয়ে অত্যাধুনিক এবং জটিল সিস্টেমে সজ্জিত। এগুলি সমস্ত আন্তর্জাতিক সামুদ্রিক মান পূরণ করে। ইরানের এই সামরিক প্রস্তুতি এবং হুমকির মুখে তাদের কঠোর অবস্থান পশ্চিমাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। সিএনএন এর এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশের পর থেকেই মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে যুদ্ধের মেঘ জমতে শুরু করেছে। ইসরায়েল নাকি ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলার প্রস্তুতি নিচ্ছে, এমন খবর প্রকাশের কয়েকদিনের মধ্যেই তেহরানের বিপ্লবী গার্ড ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। ইরানে আক্রমণ করলে ইসরায়েল বিধ্বংসী এবং সিদ্ধান্তমূলক জবাব পাবে। এই হুমকি পাল্টা হুমকির খেলায় আঞ্চলিক সংঘাতের ঝুঁকি যে কয়েক গুণ বেড়ে গেল তা আর বলার অপেক্ষা রাখে না। বিপ্লবী গার্ডের হুঙ্কার আমাদের যুদ্ধের ভয় দেখাচ্ছে। ইরানের আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে বলেন, তারা আমাদের যুদ্ধের ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু ভুল হিসাব করছে। কারণ তারা জানে না যে যুদ্ধের পরিস্থিতিতে ইসলামিক প্রজাতন্ত্র কতটা শক্তিশালী, জনপ্রিয় এবং সামরিক সমর্থন সংগ্রহ করতে পারে। নাইনের এই বক্তব্যে ইরানের আত্মবিশ্বাস স্পষ্ট। তারা বোঝাতে চাইছে, ইসরায়েলের যে কোনো আক্রমণকে রুখে দেওয়ার মতো সামরিক এবং জনসমর্থন তাদের আছে। নাইনি উল্লেখ করেন, ইরানের সামরিক শক্তি অতীতের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। আইআরজিসি মুখপাত্র আরও বলেন, ইসরায়েলকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত বিশ্ব ও এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসবে না। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেছেন,
দেশের সশস্ত্র বাহিনী প্রস্তুতির শীর্ষে রয়েছে। ইরানি সামরিক বাহিনী তাদের স্তর অনুসারে আনুপাতিকভাবে যে কোনো হুমকির জবাব দেবে। কিন্তু ইসরায়েলের দিক থেকে এখনও সামরিক পদক্ষেপের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা তা স্পষ্ট নয়। এমনকি মার্কিন সরকারের মধ্যেও এই বিষয়ে মতবিরোধ রয়েছে বলে CNN জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে পারমাণবিক বোমা তৈরির সম্ভাব্য পথ হিসেবে দেখে আসছে। যদিও ইরান এমন কোনো অভিপ্রায় অস্বীকার করে, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে সন্দেহ ঘনীভূত হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার জন্য মার্কিন দাবিকে অতিরিক্ত এবং আপত্তিকর বলে মন্তব্য করেছেন। তার এই বক্তব্যে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে। ইরান বারবার দাবি করে আসছে তাদের পারমাণবিক শক্তি কর্মসূচি কেবল বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক মহলের একটা বড় অংশের কাছে এই দাবি নিয়ে সন্দেহ রয়েই গেছে। সরাসরি সংঘর্ষের ঝুঁকি, 1 বছরের মধ্যে দুবার গুলি বিনিময়। গত বছর এপ্রিল এবং অক্টোবরে ইরান ও ইসরায়েল দুবার সরাসরি গুলি বিনিময় লিপ্ত হয়েছিল, যা আঞ্চলিক সংঘাতের ঝুঁকিকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। কূটনীতিকরা মনে করছেন মার্কিন ইরান আলোচনা যদি ব্যর্থ হয় অথবা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে ইসরায়েলি উদ্বেগ যদি দূর না হয়, তাহলে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হামলা চালাতে পারে। মার্কিন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্যকর খবর, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা। CNN এর এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই সব বিস্ফোরক তথ্য যা গোটা বিশ্বকে ফেলেছে নতুন করে চিন্তায়। মার্কিন গোয়েন্দাদের হাতে এসেছে নতুন তথ্য যা ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে আঘাত হানার জন্য প্রস্তুত হচ্ছে। এই খবর এমন এক সময় এলো যখন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তি করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। তাহলে কি নেতানিয়াহু ট্রাম্পকে বুড়ো আঙ্গুল দেখিয়েই হামলা চালাবেন? CNN এর প্রতিবেদন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইন্টারসেপ্টেড ইসরায়েল কমিউনিকেশনস থেকে আসন্ন হামলার ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন গোয়েন্দারা ইসরায়েলি সামরিক প্রস্তুতির অংশ হিসেবে বিমানবাহী অস্ত্রের চলাচল এবং আকাশে যুদ্ধ মহড়া পর্যবেক্ষণ করেছে। এই প্রস্তুতিগুলো স্পষ্টত ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল বড় সড় কিছুর পরিকল্পনা করছে। মার্কিন কর্মকর্তারা CNN-কে জানিয়েছেন এই ধরনের হামলা হবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি নির্লজ্জ বিচ্ছেদ, কারণ ট্রাম্প প্রশাসন বর্তমানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি নতুন চুক্তি করার চেষ্টা করছে। গাজা যুদ্ধের পর এমনিতেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। এমন পরিস্থিতিতে ইরানের উপর যে কোনো ইসরায়েলি হামলা এই অঞ্চলে একটি বিস্তৃত আঞ্চলিক সংঘাতের জন্ম দিতে পারে, যা মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন ধরে এড়াতে চেয়েছিল। CNN এর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি নেতারা এই হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। এমনকি মার্কিন সরকারের মধ্যেও এই বিষয়ে মতবিরোধ রয়েছে। তবে গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত এক ব্যক্তি CNN-কে বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার সম্ভাবনা গত কয়েক মাসে ব্যাপকভাবে বেড়ে গেছে। সূত্র জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে এমন কোনো চুক্তিতে পৌঁছায় যাতে তেহরানকে সব ইউরেনিয়াম পরিত্যাগ করতে হবে না, তাহলে ইসরায়েলের হামলার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন যদি তার প্রশাসনের পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার প্রচেষ্টা ব্যর্থ হয়। কিন্তু ইসরায়েল মনে করে মার্কিন সহায়তা ছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করার ক্ষমতা তাদের নেই। এর জন্য প্রয়োজন মধ্য আকাশে জ্বালানি ভরা এবং ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে আঘাত হানার মতো শক্তিশালী বোমা।
একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে এমন একটি খারাপ চুক্তি নিয়ে আলোচনা করে যা ইসরায়েল মেনে নিতে পারে না, তাহলে ইসরায়েল নিজেরাই সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকবে। ট্রাম্প যদি খারাপ চুক্তির জন্য মীমাংসা করতে চলেছেন, তাহলে ইসরায়েলের চুক্তিটি ভেঙে ফেলার চেষ্টা করার সম্ভাবনা বেশি। ইসরায়েলিরা এই বিষয়ে তাদের মনোভাব যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে উভয়ভাবেই জানিয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দাবিকে অতিরঞ্জিত ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন। তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে এমন মার্কিন দাবিকে তিনি কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন। তিনি মার্কিন প্রশাসনের সঙ্গে নতুন পরমাণু চুক্তি আদৌ সফলতার মুখ দেখবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। ইরান সবসময়ই তাদের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ ব্যবহারের উপর জোর দিয়েছে। তাদের সামরিক শক্তি উপেক্ষা করার মতো নয়। ভূগর্ভস্থ স্থাপনা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক মিত্রদের সমর্থন ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস বা ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় তাৎক্ষণিকভাবে এই খবরের সত্যতা নিশ্চিত করেনি। রয়টার্সও এই খবরের সত্যতা নিশ্চিত হতে পারেনি। তবে এই প্রতিবেদন মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। ইসরায়েলের এই সম্ভাব্য হামলা কি সত্যি মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধের সূচনা করবে, নাকি কূটনৈতিক প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হবে? ইরানের পারমাণবিক কর্মসূচি কিভাবে বিশ্ব কূটনীতিতে একটি সংকটে পরিণত হয়েছে? ইরানের পারমাণবিক কর্মসূচি গত ২০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। একের পর এক মার্কিন প্রেসিডেন্ট এলে ইরানের ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ হয়েছে, যার ফলে এই অঞ্চলে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ইরান সবসময় বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে, কিন্তু তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ যেভাবে বাড়াচ্ছে তা পশ্চিমা দেশগুলোকে চিন্তিত করে তুলেছে। এতে করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এমনকি সামরিক পদক্ষেপ নেওয়ার কথাও বলেছে। ইরান এই কর্মসূচি কখন ও কেন শুরু করেছিল? ১৯৫০-এর দশকে ইরানের তৎকালীন রাজা শাহ মোহাম্মদ রেজা পাহলভির সময়ে পারমাণবিক কর্মসূচি শুরু হয়। এটি ছিল যুক্তরাষ্ট্রের সহায়তায় চালানো একটি উদ্যোগ, যার মাধ্যমে মিত্র দেশগুলোতে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ব্যবহার বাড়ানো হতো। তখন আমেরিকা তেহরান বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা চুল্লি তৈরি করতে ইরানকে সাহায্য করে। শাহ চেয়েছিলেন দেশের শহরগুলোতে পারমাণবিক শক্তির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হোক এবং একই সাথে ইরানের বৈজ্ঞানিক মর্যাদাও বাড়ুক। ১৯৭০-এর দশকে ইরান ফ্রান্স ও পশ্চিম জার্মানির সঙ্গে বেশ কয়েকটি পারমাণবিক চুল্লি তৈরির চুক্তি করে। আমেরিকাও তখন ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করা ও পুনর্প্রক্রিয়াকরণের অনুমতি দেয়। এই প্রযুক্তি খুবই সংবেদনশীল, কারণ এটি পারমাণবিক বিদ্যুৎ চুল্লি বা অস্ত্র উভয়ের জন্যই জ্বালানি তৈরি করতে পারে। তখন পশ্চিমা দেশগুলো ইরানকে বিশ্বাসযোগ্য মিত্র হিসেবে দেখত, তাই এই কর্মসূচি নিয়ে তেমন সমালোচনা ছিল না। কিন্তু ১৯৭৯ সালে ইসলামী বিপ্লব ঘটার পর পুরো চিত্র পাল্টে যায়। ইসলামী বিপ্লবের পর কি হয়? শাহকে সরিয়ে দিয়ে যখন রুহুল্লাহ খোমেনি ইসলামিক প্রজাতন্ত্র গঠন করলেন, তখন ইরানের বেশিরভাগ পারমাণবিক কাজ বন্ধ হয়ে যায়। বিদেশি দেশগুলো সহযোগিতা বন্ধ করে দেয়, অনেক স্থাপনা পরিত্যক্ত হয় বা অসম্পূর্ণ থেকে যায়। নতুন নেতৃত্ব তখন পারমাণবিক কর্মসূচিকে গুরুত্ব দেয়নি, কারণ তারা পশ্চিমাদের প্রভাব নিয়ে চিন্তিত ছিল এবং ইরাকের সঙ্গে যুদ্ধও চলছিল। কিন্তু ১৯৮০-এর দশকের শেষ এবং ১৯৯০-এর দশকের শুরুতে ইরান আবার পারমাণবিক কর্মসূচি শুরু করে। তারা রাশিয়া ও পাকিস্তানের সঙ্গে চুক্তি করে এবং নাতানজ ও আরাকের মতো স্থানে কাজ বাড়াতে থাকে। কিছু কাজ গোপনে চলায় বিশ্ব জুড়ে সন্দেহ তৈরি হয়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এসব কাজ সম্পর্কে শুরুতে জানত না, ফলে ইরান কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য কাজ করছে কিনা এই প্রশ্ন উঠতে থাকে। পারমাণবিক অচলাবস্থার পেছনে কি ঘটেছিল? ২০০২ সালে ইরানের একটি বিরোধী রাজনৈতিক দল ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স প্রকাশ করে যে নাতানজ ও আরাকে দুটি গোপন পারমাণবিক স্থাপনা রয়েছে। এতে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো হতবাক হয় এবং জাতিসংঘের IAEA তদন্ত শুরু করে।
পরিদর্শনে দেখা যায় ইরান এমন কিছু পরীক্ষা চালিয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরিতে কাজে লাগে, যেমন উচ্চ বিস্ফোরক পরীক্ষা ও ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড ডিজাইন করা। ইরান দাবি করে তারা কেবল পারমাণবিক বিদ্যুৎ তৈরি করতে চায়, বোমা নয়। কিন্তু যেহেতু তারা এই কাজগুলো গোপন রেখেছিল, এটি পারমাণবিক অস্ত্র না ছড়ানোর চুক্তির শর্ত লঙ্ঘন করে। এর পাল্টা হিসেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একাধিক প্রস্তাব গ্রহণ করে এবং ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার নির্দেশ দেয়। ইরানের প্রতিরক্ষা, জ্বালানি এবং ব্যাংক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর পরের দশকে এই উত্তেজনা আরও বেড়ে যায়। 2015 সালের পারমাণবিক চুক্তির লক্ষ্য কি ছিল? দীর্ঘ আলোচনার পর ইরান এবং বিশ্বের 6টি বড় শক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন 2015 সালে যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা বা JCPOA-তে চুক্তি করে। যুক্তরাষ্ট্র কেন চুক্তি থেকে সরে গেল? 2018 সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন চুক্তিটি ইরানকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করাতে ব্যর্থ হয়েছে। তাই তিনি এই চুক্তিকে ভুল বলে আখ্যা দেন এবং ইরানের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেন। তার কথায় এটাই ছিল সর্বোচ্চ চাপ কৌশল, যার মাধ্যমে ইরানকে আরও কড়া শর্তে রাজি করানো হবে। ট্রাম্প বলেন, আমি যদি ইরানের জায়গায় থাকতাম আমিও হয়তো নতুন চুক্তিতে রাজি হতাম না, কিন্তু বাস্তবে একসময় তারা নতুন ও স্থায়ী চুক্তিতে যেতে চাইবে। IAEA নিশ্চিত করে যে 2018 সালের মে, অগস্ট ও নভেম্বর এবং 2019 সালের শুরু পর্যন্ত ইরান চুক্তির শর্ত মান্য করেছিল। কিন্তু জো বাইডেন নির্বাচিত হওয়ার পর এবং তার ক্ষমতা গ্রহণের আগেই 2021 সালের 4 জানুয়ারি ইরান তাদের ফর্দ স্থাপনায় আবার 20% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। তারা IAEA-কে স্থাপনা পরিদর্শনে বাধা দেয় এবং এপ্রিল থেকে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করে, যা চুক্তির 3.67% সীমা থেকে অনেক বেশি। IAEA বলছে এখন ইরানের কাছে চুক্তির সীমার চেয়েও বেশি পরিমাণ 60% বিশুদ্ধতায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। বাইডেন প্রশাসন ট্রাম্পের চুক্তি থেকে সরে যাওয়াকেই দায়ী করে, কিন্তু ট্রাম্পের শেষ সময়ে ইরান বড় কোনো চুক্তি লঙ্ঘন করেনি। ইরান কি পারমাণবিক অস্ত্র বানানোর কাছাকাছি? মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, এখন যদি ইরান চায় তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক বোমা তৈরির মতো ইউরেনিয়াম তৈরি করতে পারবে। সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী লারিজানি বলেন, আপনারা যদি ইরানকে চাপে ফেলেন তাহলে তারা হয়তো পারমাণবিক অস্ত্র বানানোর পথ বেছে নিতে বাধ্য হবে, কারণ নিজেদের রক্ষা করা তাদের দায়িত্ব। IAEA বলেছে তারা এমন কিছু ইউরেনিয়ামের চিহ্ন পেয়েছে যেগুলো কোথায় রাখা হয়েছে তা জানা নেই। ইরান এখনও সেসব বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দেয়নি। ইরানের সরকারি অবস্থান কি? ইরান এখনও বলছে তাদের কর্মসূচি একেবারে শান্তিপূর্ণ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আমরা গণবিধ্বংসী অস্ত্রের বিরোধী এবং আমাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, এটাই আমাদের স্পষ্ট অবস্থান। তবে কর্মকর্তারা প্রায়ই আত্মরক্ষার প্রয়োজনে সতর্কতার কথা বলেন। বাঘাই জানান, সর্বোচ্চ নেতা বলেছেন দেশের প্রতিরক্ষার জন্য যতটা দরকার ততটাই প্রস্তুত থাকবে ইরান। ইরানের নেতারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগ্রাসী হিসেবে তুলে ধরেন। 2025 সালের মার্চে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সবসময় শত্রুতা করে এসেছে, তারা আমাদের আক্রমণের হুমকি দিচ্ছে, আমরা এটা খুব একটা সম্ভাব্য মনে করি না, তবে তারা যদি কিছু মনে করে তাহলে আমরা তীব্র প্রতিশোধ নেব। এখন যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা করছে কেন? দুই দেশের কর্মকর্তারা এখন ওমানে আলোচনা করেছেন চুক্তি পুনরুজ্জীবনের আশায়। ইসরায়েলের ভূমিকা কি? ইসরায়েল সবসময় এই চুক্তির বিরোধিতা করেছে এবং পারমাণবিক শক্তিধর ইরানকে নিজেদের অস্তিত্বের হুমকি বলে মনে করে। অনেক পশ্চিমা সংবাদ মাধ্যম বলেছে ইসরায়েল গোপনে ইরানের বিজ্ঞানীদের হত্যা এবং পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে হামলার পরিকল্পনা করেছে। যদিও ইসরায়েল সরাসরি এসব দায় স্বীকার করেনি, তারা বলেছে কূটনীতি ব্যর্থ হলে তারা নিজেরা ব্যবস্থা নেবে। ইরান বলছে ইসরায়েলের অঘোষিত পারমাণবিক অস্ত্র এবং অতীতের হামলাগুলো তাদের এই কর্মসূচিকে যৌক্তিক করে তোলে। এখন কি ঘটছে? ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার নতুন রেকর্ড করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে B2 বোমারু বিমান মোতায়েন করেছে।
তেহরান হুমকি দিয়েছে তারা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলো ব্যবহার করতে পারে। এই পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলছে ট্রাম্পের আক্রমণাত্মক মন্তব্য। উভয় পক্ষই বলছে তারা আলোচনার পক্ষে, কিন্তু দুপক্ষের মধ্যে গভীর অবিশ্বাস রয়েছে। যুক্তরাষ্ট্র চায় কঠিন শর্তে চুক্তি হোক, আর ইরান চায় নিষেধাজ্ঞা উঠে যাক এবং নতুন করে আবার চুক্তি যেন ভেঙে না যায় সেই নিশ্চয়তা। এই আলোচনার সাফল্য শুধু ইরানের পারমাণবিক ভবিষ্যৎ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো নির্ধারণ করতে পারে আগামী কয়েক দশকের জন্য। আলোচনার টেবিল যেন এক দাবার বোর্ড, এক পৃষ্ঠায় তেহরান, অন্য পৃষ্ঠায় ওয়াশিংটন, ছায়ায় দাঁড়িয়ে তেল আবিব, আর মাঝে বিশ্ব দম আটকে বসে আছে চূড়ান্ত খেলাটি দেখবে বলে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। সংস্থার মতে ইরান এখন পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে। এ খবর শোনার পর মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা বিশ্বে উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, ইরান কি সত্যিই পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হলো? সৌদি আরবের পর মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ ইরান। দেশটির শক্তি শুধু তার আয়তনের কারণে নয়, বরং তাদের অদম্য আত্মবিশ্বাসের কারণে। পারস্য উপসাগরীয় এই দেশের দৃঢ় মনোবল এবং অগ্রযাত্রার কারণে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে প্রায়ই তেহরানের নাম উঠে আসে। ইরানের সামরিক সাফল্য দেখে মনে হয় তাদের সামনে কোনো বাধা নেই, তারা যেন নিরবিচ্ছিন্ন গতিতে এগিয়ে চলেছে। তবে বাস্তবতা কিছুটা ভিন্ন, কারণ ইরানের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হল যুক্তরাষ্ট্র, বিশ্ব রাজনীতির অন্যতম শক্তিধর দেশ। কিন্তু কেন ইরানের বিরুদ্ধে এত নিষেধাজ্ঞা আর কঠোরতা? এর মূল কারণ হল ইরানের পারমাণবিক শক্তি অর্জনের আকাঙ্ক্ষা। বিশেষজ্ঞদের মতে ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়ার একেবারে দ্বারপ্রান্তে। বহুদিন ধরে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছিল ইরান খুব দ্রুত পারমাণবিক বোমা তৈরির ক্ষমতা অর্জন করতে পারে। এবার IAEA জানিয়েছে ইরান 6টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে। IAEA এর মতে ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় সব উপাদান মজুদ রয়েছে। তবে ইরানের এই অর্জন যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ ইরান যদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয় তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমে যেতে পারে। তাই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব ইরানকে থামানোর জন্য নানা কৌশল অবলম্বন করছে। ইরানকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্র একের পর এক পদক্ষেপ নিচ্ছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি, এমনকি ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করার জন্য চুক্তির চাপ, এসব কৌশল নিয়েই এগোচ্ছে পশ্চিমারা। তবে ইরানি নেতারা এসব হুমকিতে বিচলিত নন। তাদের বক্তব্য স্পষ্ট, ইরানকে দমানো এত সহজ নয়। যুক্তরাষ্ট্র এখন ইরানের ওপর চরম চাপ প্রয়োগ করছে, তখন ইরানও দিয়েছে শক্ত প্রতিরোধের ঘোষণা। দেশটির প্রেসিডেন্ট সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, এসো আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করো। যদি 100টি পারমাণবিক স্থাপনা ধ্বংস করো তাহলে আমরা 1000টি নতুন স্থাপনা তৈরি করব। তেহরান আরও স্পষ্ট করে দিয়েছে, যদি শত্রুরা একটুও ভুল করে তাহলে তার ভয়াবহ পরিণতি হবে। ইরানের হাত যে কোনো মুহূর্তে ট্রিগারে চলে যাবে। সামান্য উস্কানি পেলেই তারা পাল্টা জবাব দিতে পিছপা হবে না। এখন আর কোনো কিছুই ইরানকে থামাতে পারবে না। দেশটি এগিয়ে চলেছে দুর্বার গতিতে, পশ্চিমাদের কোনো শাসন নিষেধের তোয়াক্কা না করে। এরই মধ্যে ইরানের পারমাণবিক শক্তি অর্জনের এই সাফল্য বিশ্বকে অবাক করে দিয়েছে। ইরানের এমন আত্মবিশ্বাস যেন যুক্তরাষ্ট্রের গলায় কাঁটার মতো বিঁধছে। আর তাই ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন সময় থেকে ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে। দ্বিতীয় মেয়াদে ফেরার পরও তার একই নীতি অব্যাহত ছিল। তবে বাস্তবতা হলো ট্রাম্পের এসব নিষেধাজ্ঞা কোনো কাজে আসেনি। এত বাধার পরও ইরান তার কূটনৈতিক দক্ষতা আর অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে পারমাণবিক শক্তির পথে এগিয়ে গেছে, যা আজ বিশ্ববাসীর কাছে এক বিস্ময়। 2019 সাল থেকেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদান ইউরেনিয়াম সংগ্রহের দিকে মনোযোগ দেয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিধর দেশগুলোর বিরুদ্ধে প্রতিরক্ষা শক্তি বাড়ানোর জন্যই তারা এই উদ্যোগ নেয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর মতে সাধারণত 90% বিশুদ্ধ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়, আর ইরানের কাছে বর্তমানে 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে।
এই বিষয়ে IAEA প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের কাছে বর্তমানে 250 কেজি ইউরেনিয়াম রয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা 60% ছাড়িয়ে গেছে। যদি দেশটি আরও ইউরেনিয়াম বিশুদ্ধ করতে পারে তাহলে তারা 6টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। এ কারণেই এখন ইরানের সঙ্গে আলোচনা করা জরুরি বলে মনে করছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ইরান এই বিষয়ে কড়া বার্তা দিয়েছে। তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে সতর্ক করে বলেছে যেন তারা কোনো পক্ষপাতমূলক সিদ্ধান্ত না নেয় এবং ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী স্পষ্টভাবে বলেছেন, IAEA এর উচিত রাজনীতি থেকে দূরে থেকে শুধু পেশাদারভাবে কাজ করা। তিনি আরও জানান, ইরান সবসময়ই জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে, কিন্তু কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে IAEA এর মাধ্যমে একটি নেতিবাচক প্রতিবেদন তৈরি করানোর চেষ্টা করছে, যা ইরান কোনোভাবেই মেনে নেবে না। তিনি সংস্থাটিকে আহ্বান জানিয়েছেন যেন তারা নিরপেক্ষ থেকে আইন মেনে চলে এবং কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে। তেহরানের কড়া সতর্কবার্তার পরও পারমাণবিক ইস্যুতে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি। তিনি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ না থাকা বেশ উদ্বেগজনক। পারমাণবিক আলোচনা শুরু না হওয়ায় সমস্যাটা আরও জটিল হচ্ছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের বাধা এবং ইরানের ওপর দেশটির একতরফা নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। কিন্তু তারই অবস্থান নিয়ে বিশ্ব রাজনীতিতে প্রশ্ন উঠছে, IAEA কি সত্যিই নিরপেক্ষ নাকি পশ্চিমাদের পক্ষেই কথা বলছে? আগে থেকেই যুক্তরাষ্ট্রপন্থী মনোভাবের জন্য ইরান সংস্থাটিকে সতর্ক করেছিল রাজনীতি থেকে দূরে থাকার ব্যাপারে। তবে এবার আর মৃদু সতর্কতা নয়, সর্বোচ্চ কঠোরভাবে IAEA কে সতর্ক করল তেহরান। দীর্ঘদিন ধরে ইরান সংস্থাটিকে নিরপেক্ষ থাকতে বলেছে, কিন্তু তাতে কোনো ফল হয়নি। বরং দিন দিন IAEA যেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের মুখপাত্র হয়ে উঠেছে। এখন প্রশ্ন হলো, ইরান কি করবে? তারা কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে? যুদ্ধের গুঞ্জন, ইরানের পাল্টা আঘাত। ইরান যখন নিশ্চিতভাবে পারমাণবিক শক্তির শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের শেষ চেষ্টার পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলার ছক কষছে। যখন যুদ্ধের গুঞ্জন বাতাসে ভাসছে, তখন ইরান জানিয়ে দিল, আর অপেক্ষা নয়, শত্রুদের জন্য আসছে তাদের বহুল প্রতীক্ষিত অপারেশন ট্রু প্রমিস 3। ইরানের শক্তিশালী সামরিক অভিযানের ঘোষণা। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC এর এক শীর্ষ কমান্ডার সম্প্রতি ঘোষণা দিয়েছেন, অপারেশন ট্রু প্রমিস 3 খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে। IRGC ডেপুটি কোঅর্ডিনেটর আলী ফজলি জানিয়েছেন, এর আগে ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এবার তৃতীয় ধাপ শুরু হবে পরিকল্পনা অনুযায়ী। এর আগে IRGC প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছিলেন, ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 ছিল শুধুই সতর্কবার্তা, মূল প্রতিশোধ এখনও নেওয়া হয়নি। এবারে ট্রু প্রমিস 3 সম্পর্কে ইঙ্গিত দিয়ে জেনারেল সালামি স্পষ্ট করে বলেছেন, যদি শত্রুরা তাদের ষড়যন্ত্র চালিয়ে যায় তাহলে এবার ইরান এমন আঘাত করবে যা আগে কখনো কেউ দেখেনি। তিনি আরও বলেন, আজকের ইরান আগের চেয়ে অনেক শক্তিশালী। আমরা এতটাই ক্ষমতাধর যে পুরো বিশ্ব কাঁপিয়ে দিতে পারি। আমাদের শক্তি শত্রুদের কল্পনার বাইরে। ইতোমধ্যেই ইরান তার শক্তিশালী অস্ত্রভাণ্ডার গড়ে তুলেছে, যা শত্রুদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছে। নর্থ কোরিয়ার নকশার উপর ভিত্তি করে ইরান গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে দাবি করেছে ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরান। এসব ক্ষেপণাস্ত্র ইরান থেকে ইউরোপে উড়ে গিয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। গোপন পারমাণবিক কর্মসূচি। NCRI এর প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান 2টি গোপন স্থাপনায় এসব অস্ত্র তৈরি করছে, যেখানে আসলে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে পারমাণবিক কর্মসূচি আরও দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। তেহরানের তৈরি ক্ষেপণাস্ত্রগুলো 3000 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, যা ইউরোপের বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য যথেষ্ট।
এই মিসাইল তৈরির কার্যক্রম ভূগর্ভস্থ সাইটে পরিচালিত হচ্ছে, যাতে গোয়েন্দা নজরদারি থেকে বাঁচা যায়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এই স্যাটেলাইটগুলোর গোপনীয়তা নিশ্চিত করতে কনক্রিট প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। তবে ইরানের দাবি এটি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য একটি প্রদর্শনী মাত্র। ইরানের নতুন ব্যালিস্টিক মিসাইল। সম্প্রতি ইরান তাদের নতুন ব্যালিস্টিক মিসাইল এতেমাদ উন্মোচন করেছে, যা 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC ও প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুদ মিসাইল কেন্দ্র পরিচালনা করছে, যেখানে পারমাণবিক ওয়ারহেড তৈরি করা হচ্ছে। এই ওয়ারহেড গাহেম 100 ক্ষেপণাস্ত্রে সংযোজন করা হবে, যা আরও উন্নত মারাত্মক ধ্বংসযোগ্য চালাতে সক্ষম। NCRI এর দাবি IRGC আগামী কয়েক মাসের মধ্যে উন্নত গাহেম 100 রকেটের পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে। ইরানের গোপন পরীক্ষাগার। দ্বিতীয় পরীক্ষামূলক কেন্দ্রটি সেমনান শহরের দক্ষিণ পূর্বে, যা 2005 সাল থেকে সম্প্রসারিত হচ্ছে। এখানে সিমোর্গ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন চলছে, যা উত্তর কোরিয়ার নকশার ভিত্তিতে তৈরি। NCRI আরও দাবি করেছে ইরান তার গোপন কর্মসূচিকে মহাকাশ গবেষণা কর্মসূচির সঙ্গে যুক্ত করেছে, যাতে আন্তর্জাতিক সম্প্রদায় সহজে সন্দেহ করতে না পারে। এই লক্ষ্যে খামেনি স্পেস লঞ্চ টার্মিনাল প্রতিষ্ঠা করা হয়েছে। রাশিয়া ও চীনের সঙ্গে জোট। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমরা রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করব। আমেরিকার একতরফা ও স্বৈরাচারী নীতির বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। সম্প্রতি রাশিয়ার সঙ্গে 20 বছরের কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। প্রথমবারের মতো ক্রেমলিন সফরে গিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। সামরিক মহড়া ও ট্রু প্রমিস 3। ইরান একটার পর একটা সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। তারা নতুন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে ও নিজেদের পারমাণবিক শক্তি আরও শক্তিশালী করছে। এখন প্রশ্ন উঠছে, ইরান কি বহুল আলোচিত অপারেশন ট্রু প্রমিস 3 এর মাধ্যমে তার পারমাণবিক শক্তিমত্তার জানান দিতে যাচ্ছে? ইরান ও তার পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব রাজনীতিতে আলোচনা বহু পুরনো। একদিকে চিরশত্রু ইসরায়েল, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা। এসব উপেক্ষা করেই ইরান নিজেদের সামরিক ও পারমাণবিক শক্তিকে আরও এগিয়ে নিচ্ছে। আজকের ইরান আগের চেয়ে অনেক বেশি অপ্রতিরোধ্য এবং তাদের সাম্প্রতিক পারমাণবিক কার্যক্রমে তার সবচেয়ে বড় প্রমাণ। মধ্যপ্রাচ্যে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। গত কিছুদিন ধরেই বাতাসে ভাসছে একটাই প্রশ্ন, ইসরায়েল কি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করবে? তবে এক ঘটনা এই ধারণাকে অনেকটা পাল্টে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি বিস্ফোরক এক স্বীকৃতিতে জানিয়েছেন, ইসরায়েল একা ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস করতে পারবে না। এই মন্তব্যের পর কূটনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠেছে, তাহলে কি ইরান মধ্যপ্রাচ্যের এক অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠেছে? জন ক্যারির বিস্ফোরক স্বীকারোক্তি। ইসরায়েলের একলা চলো নীতি কি অচল? CNN-কে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের পক্ষে একার ক্ষমতায় ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয়। তার কথায় ইসরায়েল হয়তো কিছু ক্ষতি করতে পারে, এমনকি সেই ক্ষতি বেশ বড়ও হতে পারে, কিন্তু ইরানের পারমাণবিক প্রোগ্রামকে একেবারে মুছে ফেলার ক্ষমতা তাদের নেই। বরং ন্যূনতম কোনো ক্ষতি হলেও তা গোটা অঞ্চলকে আরো বড় বিপদের মুখে ঠেলে দেবে। বেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা মনে করছেন, ক্যারির এই বক্তব্য একদিকে যেমন ইসরায়েলের জন্য এক স্পষ্ট চপেটাঘাত, অন্যদিকে তা ইঙ্গিত করছে মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক ও কূটনৈতিক দৃঢ়তা এখন এক নতুন স্তরে পৌঁছেছে। তেল আবিব বেশ কিছুদিন ধরেই ইরানে হামলার হুমকি দিয়ে যাচ্ছে, আর এই হুমকির মধ্যেই রোমে অনুষ্ঠিত হলো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 5ম দফার পরোক্ষ পরমাণু আলোচনা। আগের 4 দফার মতো এবারও ইরানের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক দূত স্টিভ উইটকফ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, এই আলোচনায় ইরানের নীতিগত অবস্থান খুব স্পষ্ট এবং শক্তভাবে তুলে ধরা হয়েছে। আলোচনা হয়েছে পেশাদার ও শান্ত পরিবেশে।
বাঘাইয়ের মন্তব্য থেকে স্পষ্ট বোঝা যায়, যখন এক পক্ষ আগ্রাসনের হুমকি দিচ্ছে তখন ইরান দেখাচ্ছে এক পরিপক্ক কূটনৈতিক অবস্থান। ওমানের মধ্যস্থতা, শান্তির কি কোনো সুযোগ আছে? যুক্তরাষ্ট্র ও ইরানের এই পরমাণু আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে এবারও ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। প্রথম থেকেই এই পরোক্ষ আলোচনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে পঞ্চম দফার আলোচনায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী কিছু সমাধানের প্রস্তাব উত্থাপন করেছেন, যা এখন দুই পক্ষই বিস্তারিতভাবে পর্যালোচনা করছে। ইসমাইল বাঘাই জানিয়েছেন, পরবর্তী বৈঠকের সময় ও স্থান শিগগিরই জানিয়ে দেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, ওমানের এই উদ্যোগ আবারও প্রমাণ করে ইরান যুদ্ধ নয়, চায় সমঝোতা। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কি সত্যিই শান্তির এই ভাষা বুঝতে আগ্রহী? ইসরায়েলের কর্মকর্তারা বারবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিচ্ছেন, কিন্তু জন ক্যারির বক্তব্য সেই হুমকির ভিত্তি নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। বাস্তবতা হলো, ইরান এখন কূটনীতিতেও আত্মবিশ্বাসী এবং সামরিক প্রস্তুতিতেও বেশ শক্ত। যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের সামরিক বিশ্লেষকরাও তা স্বীকার করছেন। ইরানের পরমাণু ঘড়ির কাঁটা ঘুরছে, কিন্তু শেষ মুহূর্তে ট্রিগারে কার আঙুল থাকবে? ইসরায়েল, যুক্তরাষ্ট্র নাকি ইরানের? যুদ্ধ না শান্তি? এই মুহূর্তের ভবিষ্যৎ নির্ভর করছে তেহরানের উপর নয়, বরং তেল আবিব আর ওয়াশিংটনের বাস্তবতাবোধের ওপর। শত্রুর ঘুম কেড়ে নিচ্ছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যুদ্ধ হলে ক্ষতি হবে ধারণার থেকেও বহুগুণ বেশি। ইরানের শত্রুদের জন্য সময়টা ভালো যাচ্ছে না, কারণ ইরান জেগে উঠেছে, আর জেগে ওঠা মানেই শত্রুর কপালে দুঃস্বপ্নের কালো মেঘ। ইসরায়েল হোক কিংবা যুক্তরাষ্ট্র, যারা ইরানকে থামিয়ে দিতে চায় তাদের উদ্দেশ্যেই তীব্র হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। তার কণ্ঠে ছিল না শুধু হুঁশিয়ারি, ছিল আগুনের ঝলক। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যদি কেউ ইরানের দিকে চোখ তুলে তাকায় তবে ফল হবে প্রত্যাশার চেয়েও বহুগুণ বেশি ভয়াবহ। আর এই ভয়াবহ ফল নিশ্চিত করতে ইরান প্রস্তুত করেছে এমন এক ঢাল, যা আকাশেই গুঁড়িয়ে দিতে পারবে শত্রুর সমস্ত আগ্রাসন। নাম তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই প্রতিরক্ষা এখন আগের মতো নয়, এটি এখন ইরানের অন্যতম প্রধান হাতিয়ার। মেজর জেনারেল বাঘেরির ভাষায়, গত বছরের তুলনায় 5 গুণ বাড়ানো হয়েছে নজরদারির রাডার এবং শনাক্তকরণ প্রযুক্তি। উন্নত করা হয়েছে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাও। 2 থেকে 3 গুণ বেশি কার্যকর এখন এই প্রযুক্তি। তাসনিম নিউজ এজেন্সির মতে 19 মে ইরানের এই ঘোষণা নতুন করে কাঁপন তুলেছে পশ্চিমা শিবিরে। কারণ ইরান শুধু মুখে বলছে না, কাজেও দেখাচ্ছে। ইরানের বাজেট বরাদ্দ বেড়েছে কয়েক গুণ। আকাশ সীমা রাখা হচ্ছে 24 ঘন্টা নজরদারিতে। কোনো বহিরাগত যদি সামান্যতম ঢুকেও পড়ে, তার পরিণতি হবে ভয়াবহ। আর এই ভয়াবহতা নিশ্চিত করতে ইরান তৈরি করেছে এক বিস্ময়, বাভার 373। নিজেদের বিজ্ঞানীদের সহায়তায় তৈরি এই এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের গর্ব। খাতাম আল আম্বিয়া যৌথ বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফারহের ভাষায়, এই প্রতিরক্ষা প্রযুক্তি বিশ্বের যে কোনো আধুনিক সিস্টেমকেও হার মানাবে। এটি একই সাথে 7টি লক্ষ্যবস্তু শনাক্ত করে ধ্বংস করতে পারে। যুদ্ধক্ষেত্রে একসাথে একাধিক হামলা মোকাবিলা করার ক্ষেত্রে এটি ইরানকে দিয়েছে এক অপ্রতিরোধ্য শক্তি। এদিকে কৌশলগতভাবে রাশিয়ার সাথে হাত মিলিয়েছে তেহরান। শুধু হাত নয়, অস্ত্রের সরবরাহও শুরু হয়েছে। রাশিয়ার তৈরি Su-35 যুদ্ধ বিমান এখন যুক্ত হয়েছে ইরানের বহরে। এই যুদ্ধ বিমান যেন এক অশনি সংকেত। 2400 কিলোমিটার গতিতে উড়ে যেতে পারে, এমনকি 3600 কিলোমিটার দূর থেকেও নির্ভুলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। এই খবরেই অস্থির ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কারণ তিনি জানেন, একবার যদি ইরান রণক্ষেত্রে নামে তবে 1 মিনিটেই তাদের সামরিক ঘাঁটিগুলো ধুলায় মিশে যাবে।
পশ্চিমারা যখন আকাশে আধিপত্যের স্বপ্ন দেখে তখন ইরান বলে আমাদের আকাশে ভিনদেশি ডানার ঠাঁই নেই। যুদ্ধ যদি এসেও পড়ে ইরান প্রস্তুত, শুধু প্রতিরক্ষা নয়, এখন আক্রমণেও সমান পারদর্শী। এই প্রস্তুতি নিছক কোনো চিৎকার নয়, বরং এক নীরব বজ্রপাত। এখন প্রশ্ন নয়, সময়ের অপেক্ষা, কে আগে ছুঁয়ে দেবে ঘূর্ণিঝড়ের ঘূর্ণিপাক। কারণ তেহরানের আকাশ এখন শুধু শান্ত নয়, তা হয়ে উঠেছে শত্রুদের জন্য এক নিষিদ্ধ অঞ্চল। সতর্ক বার্তা নয়, এটি এক চূড়ান্ত ঘোষণা। ইরান প্রস্তুত, শত্রু যদি এগোয় সে পূর্বে আগুনে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশের নিচে নতুন এক নাটকের মঞ্চ প্রস্তুত হচ্ছে। ইরানের রাজনৈতিক দাবার চালে মার্কিন যুক্তরাষ্ট্র কি এবার রণনীতির ভুল চাল দিয়েছে? ট্রাম্পের হুমকির বিপরীতে ইরানের জবাব যেন মরুর ঝড়ের মতো প্রবল, অপ্রতিরোধ্য। ইরানের রণকৌশল যেন নতুন এক মাত্রা পেল। 3টি উপসাগরীয় দ্বীপ, গ্রেটার টুন, লেজার টুন এবং আবু মুসা, এই 3 সেতুবন্ধনে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ঘোষণা কাঁপিয়ে দিল বিশ্ব রাজনীতি। স্পুটনিক জানিয়েছে, এই ব্যবস্থা মোতায়েনের ফলে ইরান পুরো পূর্ব উপসাগরে আকাশ এবং উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। আমরা 600 কিলোমিটারের মধ্যে শত্রুর ঘাঁটি, জাহাজ এবং অস্ত্রাগার ধ্বংস করতে সক্ষম, গর্জে উঠলেন IRGC নৌবাহিনীর প্রধান তাংসিরি। তার কণ্ঠস্বরে দৃঢ়তা, প্রত্যয়। কূটনৈতিক আলোচনার ঘেরাটোপ ভেদ করে ইরান যেন যুদ্ধক্ষেত্রেই তাদের বক্তব্য পেশ করতে চাইছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বাবার 373, S-300, খোরদাদ 15 অথবা কাদের সিস্টেমের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। সাথে রয়েছে আবু মাহদি এবং খালিজ ফার্সের মতো ভয়ঙ্কর জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। 1971 সাল থেকে এই দ্বীপগুলোর মালিকানা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দাবি থাকলেও ইরান এখানে তাদের উপস্থিতি আরও মজবুত করে তুলেছে। 2024 সালের সেপ্টেম্বরে IRGC ঘোষণা করেছিল তারা দ্বীপগুলোর প্রতিরক্ষা আরও সম্প্রসারিত করবে। এখন তা বাস্তবে রূপ নিল। এই নাটকীয় পদক্ষেপ এমন এক সময় এলো যখন ইয়েমেনের বিদ্রোহীদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘর্ষ নতুন পর্যায়ে পৌঁছেছে। ওয়াশিংটনের অবিরাম হামলার পরও ইয়েমেনের সামরিক বাহিনী নত হয়নি, বরং আরও দুঃসাহসী হয়ে তারা ইসরায়েলের ওপর নতুন করে আক্রমণ শুরু করেছে। এরই মধ্যে ট্রাম্প ইরানকে পারমাণবিক আলোচনার জন্য চাপ দিতে চিঠি পাঠিয়েছেন। ইরানের প্রতিক্রিয়া ছিল ব্যর্থহীন। তারা এই চিঠিকে হুমকি হিসেবে দেখলেও এর মধ্যে কূটনৈতিক সম্ভাবনার ইঙ্গিত পেয়েছে। হুমকি আমাদের কোথাও নিয়ে যাবে না, জানিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। তার কণ্ঠে ছিল একরকম বিদ্রুপ, একরকম দৃঢ় প্রত্যয়। যদি তারা কোনো ধ্বংসাত্মক কিছু করতে চায় তবে তাদের কঠোর চড় খেতে হবে। ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত অবশ্য চেষ্টা করেছেন উত্তেজনা প্রশমিত করতে। তিনি দাবি করেছেন, এই চিঠি ছিল ইরানের প্রতি আস্থা স্থাপনের একটি প্রচেষ্টা, হুমকি নয়। কিন্তু মধ্যপ্রাচ্যের বাতাস বলছে অন্য কথা। এখানে বিশ্বাস অর্জনের জন্য শুধু কথার নয়, শক্তিরও প্রয়োজন। আর ইরান সেই বার্তা স্পষ্ট করে দিয়েছে। তাদের শক্তির ছায়া 600 কিলোমিটার দূর পর্যন্ত বিস্তৃত। এই নতুন কৌশল কি মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে ব্যাহত করবে? সংযুক্ত আরব আমিরাত কি এবার এই দ্বীপপুঞ্জ নিয়ে নতুন করে কূটনৈতিক লড়াই শুরু করবে? সিনেমার মতো এক নাটকীয় মঞ্চ, পৃথিবীর কাঁপন ধরানো এক দ্বন্দ্বের মঞ্চ প্রস্তুত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি নায়ক না নীরব পর্যবেক্ষক? তার উপস্থিতি কি ঘটনার মোড় ঘোরাবে নাকি আগুনে ঘি ঢালবে? প্রশ্নগুলো বাতাসে ভাসছে। উত্তপ্ত রাজনীতির অলিন্দে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিচ্ছে। যুক্তরাষ্ট্র ইরান সম্ভাব্য যুদ্ধে কি ভ্লাদিমির পুতিনের গ্র্যান্ড এন্ট্রি? এ যেন এক ধ্রুপদী দ্বন্দ্ব। একদিকে যুক্তরাষ্ট্র, যার চোখে ইরান একটি পারমাণবিক হুমকি, অন্যদিকে রাশিয়া, যে চায় না মধ্যপ্রাচ্যের মানচিত্রে আরেকটি অগ্নিগর্ভ অধ্যায় যুক্ত হোক। ভয়েস অফ মস্কো এবার যেন সরাসরি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, থামো, যুদ্ধের দামামা বাজিও না, পরিণতি হবে বিপর্যয়কর। ইরানে আক্রমণ করো না, নয়তো আমেরিকার প্রতি রাশিয়ার কঠোর হুঁশিয়ারি। একদিক থেকে ইউক্রেন যুদ্ধের কুঞ্চিত ভ্রু, অন্যদিকে মধ্যপ্রাচ্যে নতুন সংকট। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চলমান টানাপোড়েন আরও তীব্র রূপ নিচ্ছে। এই মুহূর্তে রাশিয়ার জন্য এটি কেবল একটি কূটনৈতিক বার্তা নয়, বরং ক্ষমতার মঞ্চে একটি শক্ত অবস্থান প্রতিষ্ঠার কৌশল। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি এই হুঁশিয়ারিকে গুরুত্ব দেবে?
রাশিয়া আমেরিকার বিরুদ্ধে কি নতুন ফ্রন্ট খুলবে? আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালে বিপর্যয়কর পরিণতির বিষয়ে সতর্ক করেছে রাশিয়া। মস্কো জানিয়েছে ইরানের উপর যে কোনো আক্রমণ সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে এবং উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বোমা হামলার হুমকি দেওয়ার পর এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ মার্কিন হুমকিকে অনুপযুক্ত বলে সমালোচনা করেছেন। রিয়াবকভ বলেছেন, ওয়াশিংটন আলটিমেটামের মাধ্যমে তেহরানের উপর তার ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। হুমকির কথা শোনা যাচ্ছে, আলটিমেটামও শোনা যাচ্ছে। আমরা এই ধরনের পদ্ধতিগুলোকে অনুপযুক্ত বলে মনে করি, আমরা তাদের নিন্দা করি এবং আমরা মনে করি এটি ইরানের উপর নিজস্ব ইচ্ছা চাপিয়ে দেওয়ার একটি উপায়। যদিও এখনো সময় আছে, যুক্তিসঙ্গত ভিত্তিতে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করার জন্য আমাদের প্রচেষ্টা দ্বিগুণ করা উচিত। ওয়াশিংটন, তেহরান এবং যারা এতে আগ্রহী তাদের সকলকে তারা ভালো পরিষেবা প্রদান করতে প্রস্তুত রাশিয়া। ট্রাম্প বলেছেন যে ইরান যদি একমত না হয় তাহলে তারা অভূতপূর্ব সামরিক পদক্ষেপের মুখোমুখি হবে। আমেরিকা ইরান পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে এসেছে, তেহরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরান বলেছে যে তার পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ জ্বালানির উদ্দেশ্যে। ট্রাম্প বারবার ইরানকে সতর্ক করে দিয়েছেন যে তারা যদি তা মেনে না নেয় তবে তার কঠোর পরিণতি হবে। ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করেছে, যা ইরান দৃঢ়ভাবে অস্বীকার করে। ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আমেরিকা এই অঞ্চলে B-2 বোমারু বিমান মোতায়েন করেছে। মস্কোর আশঙ্কা, মার্কিন হামলা অন্যান্য দেশগুলোকে জড়িত করে আরও বিস্তৃত সংঘাতের সূত্রপাত করতে পারে। আকাশের গর্জন, মরুভূমির প্রতিধ্বনি, আরব ভূমিতে যেন বাজতে চলেছে যুদ্ধের সুর। মার্কিন ইরান সংঘর্ষ কি এখনই হতে পারে? ইতিহাসের পাতায় আরেকটি নাটকীয় অধ্যায় যোগ হতে চলেছে কি? এই মুহূর্তে তেহরান তার এক বিশাল বিস্ময়ের ঝাঁপি খুলে দিয়েছে। চমকে উঠেছে গোটা বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বোমারু বিমান মোতায়েনের নির্দেশ দেন তখন ইরান তার জবাব দিতে দেরি করেনি। এক চুপি চুপি কিন্তু ঐতিহাসিক মুহূর্তে তারা রাডার স্থাপন করে ফেলেছে। আর ঠিক সেই সময়ে ক্যামেরায় ধরা পড়ে ভয়ঙ্কর দৃশ্য। IRGC পারস্য উপসাগর এবং তাবরিজের কাছে গাদির রাডার সিস্টেম বসিয়ে দিয়েছে। এ যেন তলোয়ার আর ঢালের মুখোমুখি অবস্থা। একদিকে ট্রাম্পের শ্বাসরোধকারী হুমকি, অন্যদিকে তেহরানের নিঃশব্দ প্রস্তুতি। আসন্ন যুদ্ধের পূর্বাভাস যেন ঘনিয়ে আসছে। বুলগেরিয়ান military.com রিপোর্ট করছে, সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় ইরানি সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। গুগল ম্যাপ ও গুগল আর্থের স্যাটেলাইট ছবি বলছে তাবরিজ এবং উপসাগরীয় উপকূলে গাদির সিস্টেম স্থাপন নিশ্চিত। এই গাদির রাডার শুধু প্রযুক্তি নয়, ইরানের আত্মরক্ষার প্রতীক। স্টিলথ যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, এমনকি ছোট UAV কিছুই গোপন থাকে না এর চোখ থেকে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে 1100 কিলোমিটার দূর থেকে, আর বিমান 600 কিলোমিটার দূরের শব্দও শুনতে পায় এই দানবীয় রাডার। আর উচ্চতা 300 কিলোমিটার পর্যন্ত নজরে রাখে প্রতিটি সম্ভাব্য আক্রমণ। ইলেকট্রনিক যুদ্ধ। IRGC বলে, আমাদের রাডার সহজে ভাঙে না, হারায় না সংকেত, তাকে পরাজিত করা কঠিন। এই মুহূর্তে গোটা বিশ্বের নজর যেন এক বিন্দুতে। তেহরানের শির দাঁড়া যেন আরও শক্ত হয়েছে। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইরান যেভাবে সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে তাতে মাথা ব্যথা বেড়েছে ওয়াশিংটন এবং তেল আবিব, দুই শক্তিধর রাজধানীতেই। এই নাটকের পটভূমিতে নতুন মোড়। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে 6টি B-2 স্পিরিট বোমারু বিমান মোতায়েন ডিয়েগো গার্সিয়ায় মার্কিন ঘাঁটিতে, যেখান থেকে কয়েক মিনিটেই ইরান বা ইয়েমেনে বোমা বর্ষণ সম্ভব। আরও জানা গেছে C-17 কার্গো বিমানের বিশাল বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, নতুন পারমাণবিক চুক্তি না হলে ইরানি স্থাপনায় আঘাত আসবে। এই মুহূর্তে যেন টাইমার শুরু হয়ে গেছে। একটা ভুল বোতাম চাপলেই ধ্বংসের সুর বাজবে। আর যদি সংঘর্ষ বাঁধে তবে তা শুধু দুই দেশের নয়, গোটা অঞ্চলের ভাগ্যকে নাড়িয়ে দেবে। এ যেন এক মহারণের প্রতীক্ষা। এক পাশে আমেরিকার প্রযুক্তি ও আগ্রাসন, অন্য পাশে তেহরানের গর্ব আর প্রতিরোধ। মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে আরেকবার দাউ দাউ আগুনের ছায়া, নাকি শেষ মুহূর্তে আসবে কূটনীতির করুণাময় হাত? শুধু সময় বলে দেবে যুদ্ধের এই খেলা শেষ পর্যন্ত কার ঘরে তুলে দেবে বিজয়ের পতাকা।
রাতের স্তব্ধতায় এক অজানা আগুনের আগমনী সুর বাজে, মরুপ্রান্তরে নিঃশব্দে শ্বাস ফেলে ইতিহাস। আর এক অবোধ প্রতিজ্ঞায় উদিত হয় তেহরান। এখানে খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ পদে আসীন এক শীর্ষ কর্মকর্তা উচ্চারণ করলেন এমন শব্দ যা ভবিষ্যতের শিরা উপশিরায় রক্তের মতো প্রবাহিত হবে। মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি নিঃশব্দ দৃঢ়তার প্রতীক। তিনি বললেন, ইরান যুদ্ধ শুরু করবে না, না, আগুন জ্বালানোর অভিপ্রায় নয় আমাদের। কিন্তু হে আক্রমণকারী, তুমি যদি চুপি চুপি আগুনে ঢেলে দাও আমাদের মাটিতে, তবে তার উত্তরে আসবে ঝড়, দহন হবে তীব্র, প্রতিক্রিয়া হবে অনিবার্য। তিনি ঘোষণা করলেন, ইরানের কৌশল স্বপ্ন দেখার, স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার, নিজের স্বার্থ রক্ষায় অটল থাকা, প্রতিটি পদক্ষেপে সাবলীল অগ্রযাত্রা নিশ্চিত করা, এই তার রাষ্ট্র দর্শনের ভিত্তি। তার এই ঘোষণায় ধ্বনিত হলো এক বেদনা ঘন সত্য, ইরান যুদ্ধ চায় না, তবে দমন পীড়নের বিরুদ্ধে মাথা নত করবে না। ইরানের প্রতি ট্রাম্পের 12 মার্চের চিঠি সম্পর্কে শীর্ষ জেনারেল উল্লেখ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির কাছ থেকে উপযুক্ত প্রতিক্রিয়া পেয়েছেন। তিনি বলেন, ইরানের প্রতিক্রিয়া এই নীতির উপর ভিত্তি করে তৈরি যে ইরান যুদ্ধের প্ররোচনাকারী নয়, বরং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবে। জেনারেল বাকেরি পুনর্ব্যক্ত করেছেন যে ইরান এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়, পারমাণবিক অস্ত্র চাইছে না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনায় অংশ নেবে না। তবে নেতার প্রতিক্রিয়া স্পষ্ট করে দিয়েছে যে অতীতের আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে অবিশ্বস্ত এবং অবিশ্বস্ত পক্ষ ছিল এবং আমেরিকার ওপর কোনো আস্থা অবশিষ্ট নেই, তিনি উল্লেখ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে ইসলামী প্রজাতন্ত্রের একমাত্র কৌশল হলো তার স্বার্থ রক্ষা করা, অগ্রগতি অনুসরণ করা এবং তার কাঙ্ক্ষিত দিগন্তের দিকে এগিয়ে যাওয়া। জেনারেল বাকেরি শত্রুর দুর্বলতার দিকেও ইঙ্গিত করে বলেছেন যে ট্রু প্রমিস অপারেশনের মাধ্যমে ইরান ইসরায়েলি সরকারের ক্ষমতা এবং দুর্বলতাগুলির পুরোপুরি পরীক্ষা করেছে। আমরা অতীতের অভিজ্ঞতা, আমাদের শক্তি এবং দুর্বলতাগুলির বিশ্লেষণ এবং নেতার নির্দেশের উপর ভিত্তি করে সশস্ত্র বাহিনীর জন্য পরিকল্পনা সাবধানে প্রণয়ন করেছি, তিনি আরও যোগ করেন। বাকেরি গাজা উপত্যকা ইসরায়েলি অপরাধ এবং বর্বরতার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির নীরবতা এবং দ্বিমুখী নীতির নিন্দা করেছেন। আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলির দৃঢ় সমর্থনে ইহুদিবাদী সরকার কর্তৃক গাজা ও লেবাননে নিরীহ মানুষ হত্যা এবং তাদের ঘরবাড়ি ধ্বংস অব্যাহত রয়েছে। তিনি বলেন, এ এক যুদ্ধের প্রাক্কাল, মাঠে এখনো বাঁশি বাজেনি, কিন্তু খেলোয়াড়েরা প্রস্তুত। তেহরান যেন বলছে, আমরা শুরু করব না, কিন্তু যদি শুরু করো তুমি, তবে শেষটা লিখবই আগুন, আর সাক্ষী থাকবে ইতিহাস।